হ্যালো স্টুডেন্ট অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা কিন্তু ক্লাস 9-এর মডেল কোশ্চিন পেপার 10 আমরা শুরু করব। রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 10 আজকে প্রথম থেকে শুরু হবে। শর্ট কোশ্চিন খুব ভালো করে দেখবে, আর দেখে ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব কিন্তু করবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 10। দেখো প্রথম প্রশ্ন কি আছে, বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11, মানে 10:11। বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত, দুটো অনুপাত দেওয়া আছে, 10:11 হলে শতকরা লাভ কত? আমরা ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু 10x টাকা আর ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 11x টাকা। আমি কিন্তু ধরে নিচ্ছি, এখানে অনুপাত দেওয়া আছে, পাশের যার জন্য একটা আমি এক্স ধরে নিচ্ছি। যখন অনুপাত থাকবে ওটা তো ছোটো করে অ্যাকুরেট না, আমরা কিন্তু পাশে একটা কিছু ধরে নেব। কিন্তু লিখছি ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য ইকুয়াল টু 10x টাকা, ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 11x টাকা। তাহলে আমি কিন্তু ধরে নিলাম যে ক্রয় মূল্য হচ্ছে 10x টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 11x টাকা। তাহলে আমার ধরা অনুযায়ী লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভ কি? লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে 11x মাইনাস 10x ইকুয়াল টু এক্স টাকা। অতএব লাভ ইকুয়াল টু 11x মাইনাস 10x ইকুয়াল টু এক্স টাকা। ঠিক আছে, তাহলে আমার কিন্তু ধরা অনুযায়ী লাভ হলো এক্স টাকা। আমি ধরে নিছি ক্রয় মূল্য হচ্ছে 10x টাকা আর ধরে নিছি বিক্রয় মূল্য হচ্ছে 11x টাকা। আমার ধরা অনুযায়ী লাভ হচ্ছে 11x মাইনাস 10x মানে 10x ইকুয়াল টু এক্স টাকা। এবার আমাকে শতকরা লাভ বার করতে হবে। আমি একটা কথা এটাকেও বলেছি যে শতকরা লাভ বের করতে গেলে আমাকে ক্রয় মূল্যর উপর লাভ ধরতে হবে। এখানে ক্রয় মূল্য হচ্ছে 10x টাকা, তাহলে আমরা লিখবো যে 10x টাকা লাভ হয় ইকুয়াল টু এক্স টাকা। 10x টাকায় লাভ হয় ইকুয়াল টু এক্স টাকা। 1 হলে কত, 100 হলে কত? ঠিক আছে, তাহলে আমরা লিখবো 10x টাকায় লাভ হয় ইকুয়াল টু এক্স টাকা। যখন শতকরা লাভ বলবে আমরা সবসময় ক্রয় মূল্য যেটা তার উপর লাভ হয়, ক্রয় মূল্য, এটা কিন্তু মনে রেখে দিবে। 1 হলে কত, 100 হলে কত। অতএব 1 টাকায় লাভ হয় ইকুয়াল টু এক্সের নিচে 10x, অতএব 100 টাকায় লাভ হয় ইকুয়াল টু এক্স গুণন 100 আর নিচে হচ্ছে 10x সমান 10 টাকা। তাহলে এখানে শতকরা লাভ হচ্ছে 10 টাকা। এবার আমরা অপশান দেখব। অপশান এ হচ্ছে 9 টাকা, অপশান বি হচ্ছে 11 টাকা, অপশান সি হচ্ছে 10.1 টাকা আর অপশান ডি হচ্ছে 10 টাকা। অপশান ডি 10 টাকা। তাহলে আমরা অপশান ডি অ্যান্সার লিখব। অ্যান্সার হচ্ছে ডি, এটি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। তাহলে এখানে অনুপাত দেওয়া আছে, যখন অনুপাত থাকবে আমরা কিন্তু পাশে একটা কিছু ধরে নেব। এখানে আমি ধরলাম এক্স, ধরি ক্রয় মূল্য 10x টাকা আর ধরি বিক্রয় মূল্য হচ্ছে 11x টাকা, লাভ হচ্ছে এক্স টাকা। এবার 10x টাকায় লাভ হয় এক্স টাকা। যখন আমি শতকরা লাভ বা ক্ষতি বের করব সবসময় ক্রয় মূল্য যাবে তার উপর, এখানে কোনো মূল্য 10x, তাহলে 10x টাকায় লাভ হয় এক্স টাকা। 1 হলে কত আর 100 হলে কত? ঠিক আছে, চলে আসতেছি নেক্সট অঙ্কে। 1-এর 2 নম্বর দেখো প্রশ্ন আছে এবিসিডি রম্বসের। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে রম্বস কি? যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু কোণগুলি সমকোণ নয়, মানে 90 ডিগ্রি না, এবং কর্ণ দুটি অসমান, তাকে আমরা বলি রম্বস। আমি আবার বলছি, যে চতুর্ভুজের
চারটি বাহু সমান কিন্তু কোণগুলি সমকোণ নহে, মানে 90 ডিগ্রি না, এবং কর্ণ দুটি অসমান মানে সমান না, তাকে হচ্ছে রম্বস বলে। ঠিক আছে, খুব ভালো করে মনে রেখে দেবে। আর রম্বসের কর্ণ দুটি পরস্পরকে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের বিপরীত চারটি বাহুর সমান। ঠিক আছে, আমরা একটা ছবি এঁকে নিচ্ছি। এখানে বলছে ABCD রম্বসের কোণ ACB 40 ডিগ্রি হলে কোণ ADB এর পরিমাপ কত? আমরা ছবিটা এঁকে নিচ্ছি। চারটা বাহু সমান, নাম দিচ্ছি ABCD রম্বস। কোণ ACB এই কোণ ACB হচ্ছে 40 ডিগ্রি। এইদিকে যোগ করছি কোণ ACB, এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। বলছে কোণ ADB, এই কোণটা কত সেটা আমাকে বের করতে হবে। এই কোণটা কত বের করতে হবে। আমরা কিন্তু জানি যে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে 90 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আবার এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, টোটাল 360 ডিগ্রি। ঠিক আছে, 360 ডিগ্রি টোটাল কোণ হচ্ছে 360 ডিগ্রি। আচ্ছা, এবার একটু যদি লক্ষ্য করো, এই দুটা বাহু সমান্তরাল, এটা একটা ভেদক। ঠিক আছে, এই বাহু সমান্তরাল, এটা ভেদক, অথবা এই দুটো বাহু সমান্তরাল, এটা ভেদক। তাহলে এই কোণের সঙ্গে এই কোণ, তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই দুটো বাহু সমান্তরাল, এটা ভেদক, আবার এই দুটো বাহু সমান্তরাল, এটা একটা ভেদক। তাহলে আমরা প্রথমে লিখছি যে দুটো বাহু হচ্ছে সমান্তরাল, লিখবো যে AB সমান্তরাল DC। প্রথমে লিখছি যে AB সমান্তরাল DC এবং AC ওয়াদের ভেদক, অতএব কোণ BCA ইকুয়াল টু কোণ হচ্ছে CAD ইকুয়াল টু 40 ডিগ্রি। পাশে লিখে দিচ্ছি, এটাকে বলা হয় একান্তর কোণ, আমি আবার বলছি, দেখো এরম দুটো বাহু সমান্তরাল আছে, এরম একটা ভেদক আছে। এখানে লেখা আছে C, এখানে লেখা আছে A, এখানে D, আর এখানে হচ্ছে B আছে। তাহলে এই কোণ যদি 40 ডিগ্রি হয়, তাহলে এই কোণও হবে 40 ডিগ্রি। এটাকে বলা হচ্ছে একান্তর কোণ। দুটো বাহু সমান্তরাল, এটা একটা ভেদক। তাহলে AD সমান্তরাল BC, AB সমান্তরাল BC, AD সমান্তরাল DC, AB সমান্তরাল DC, AC ওয়াদের ভেদক। তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান, আবার এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে। ঠিক আছে, এভাবে আসতে পারো। কমপ্লিট। তাহলে আমরা লিখতে পারি যে AD সমান্তরাল BC এবং AC ওয়াদের ভেদক। এটাকে চেঞ্জ করে দিচ্ছি, আমরা লিখছি AD সমান্তরাল BC এবং AC ওয়াদের ভেদক। তাহলে এই কোণ 40 ডিগ্রি হলে এই কোণও হবে 40 ডিগ্রি। কমপ্লিট। তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এটা 90 ডিগ্রি, এটা 40 ডিগ্রি। আমরা যদি 180 ডিগ্রি থেকে এই দুটি কোণের যোগফল বাদ দেই, তাহলে আমরা এই কোণটা কিন্তু পেয়ে যাব। লিখব ত্রিভুজ
এখানে দিচ্ছি কোণ এডিবি, কোণ এডিবি ইকুয়াল টু কোণ এডিবি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি সমান 50 ডিগ্রি। তাহলে কোণ এডিবি ইকুয়াল টু 50 ডিগ্রি। তাহলে কোণ এডিবি হচ্ছে 50 ডিগ্রি। অপশান এ হচ্ছে 50 ডিগ্রি, অপশান বি হচ্ছে 110 ডিগ্রি, অপশান সি হচ্ছে 90 ডিগ্রি, আর অপশান ডি হচ্ছে 120 ডিগ্রি। এর মধ্যে তাহলে অপশান এ হবে অ্যান্সার এটা। ঠিক আছে, খুব ভালো করে মনে রেখে দিবে। তাহলে একটা কথা অবশ্যই মনে রাখবে যে রম্বসের কর্ণ দুটি বা কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে মানে 90 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করে, প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। আবার দেখো এই বাহুর সঙ্গে এই বাহুর সমান্তরাল এটা একটা ভেদক, তাহলে এই কোণের সঙ্গে কিন্তু এই কোণ সমান। ঠিক আছে, এই দুটো কোণ সমান হবে। এটা হচ্ছে একান্তর কোণ, এটাকে বলা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ দুটো এই যে লেখা আছে একান্তর কোণ, এটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এটা 40 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এবার 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল বাদ দিলে আমরা কোণ এডিবি মানে এই কোণটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 1-এর 3 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে 3,-2 3,-2 এবং k,4 বিন্দু দুটির দূরত্ব √37 একক হলে, দুটো বিন্দু আছে যাদের দূরত্ব হচ্ছে √37 একক হলে হচ্ছে কে এর মান কত। এখানে তো আমাকে কে এর মান বের করতে হবে। মনে করো এরকম দুটো বিন্দু আছে, এরকম একটা এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুর নাম দিচ্ছি এ, এটা হচ্ছে 3,-2, আর এখানে একটা বিন্দু আছে এর নাম দিচ্ছি বি, এটা হচ্ছে k,4। এই যে দুটো বিন্দু আছে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, এই দুটো বিন্দুর কিন্তু দূরত্ব দেওয়া আছে √37 একক। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব দেওয়া আছে √37 একক। আমরাও কিন্তু দুটো বিন্দুর কিন্তু দূরত্ব বের করব, শর্তানুসারে সেটা ইকুয়াল টু √37। আমি কিন্তু এবি মানে দুটো বিন্দুর কিন্তু দূরত্ব বের করব, শর্তানুসারে সেটা ইকুয়াল টু √37। ঠিক আছে, লিখছি, আমি একটু লিখে নিচ্ছি। একটা বিন্দু হচ্ছে এ, লিখছি এ ইকুয়াল টু 3,-2। আমি এটা ধরে নিচ্ছি, ধরি বি ইকুয়াল টু k,4। ঠিক আছে, এবার এবি ইকুয়াল টু রুটের মধ্যে আমি ফর্মুলা লিখছি x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। আমি কিন্তু ধরে নিলাম একটা বিন্দুকে এ ধরছি সেটা 3,-2, আর একটা বিন্দু আমি ধরেছি কিন্তু বি, আরেকটা বিন্দু আমি ধরছি বি, সেটা হচ্ছে k,4। তাহলে এবি সমান কত? এবি মানেই হচ্ছে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। প্রশ্নে দেওয়া আছে √37, কিন্তু আমার কত হচ্ছে সেটা আমি বের করবো, আমার কত হচ্ছে। ঠিক আছে, সমান হচ্ছে রুটের মধ্যে x1 মানে 3 - k তার হচ্ছে হোল স্কয়ার, 3 - k তার হচ্ছে হোল স্কয়ার প্লাস -2 - 4 তার হোল স্কয়ার, পাশে একক। তাহলে x1 x2 y1 y2, এখানে 3 - k তার হোল স্কয়ার আর -2 - 4 তার হচ্ছে হোল স্কয়ার। এইবার রুটের মধ্যে এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে a - b তার হোল স্কয়ার সমান a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার -2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার প্লাস এখানে হচ্ছে -6
তার হচ্ছে হোল স্কোয়ার। -2 -4, মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু চিহ্ন মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু চিহ্ন মাইনাস, মানে -6 তার হোল স্কোয়ার। পাশে হচ্ছে একক। মনে করো এখানে -2 আর -4, তাহলে এখানে মাইনাস প্লাসে প্লাস হবে কিন্তু চিহ্ন বড়টার, মানে -6। ঠিক আছে, পরের স্টেপ 3 স্কোয়ার হচ্ছে 9 -6k প্লাস কে স্কোয়ার প্লাস 36 একক। এখানে 9, 3 স্কোয়ার 9, 3 দুগুণে 6k, কে স্কোয়ার প্লাস 36। শর্তানুসারে আরেকটা স্টেপ করি, আরও একটা স্টেপ। তাহলে আমরা লিখছি কে স্কোয়ার -6k 36 আর 9 প্লাস 45 একক। 36 আর 9 যোগ করলে 45। আমরা প্রথমে কে স্কোয়ার লিখলাম, তারপর -6k যোগ করলে 45, এত একক আমরা কিন্তু সাজিয়ে লিখলাম। এবার শর্তানুসারে এটা ইকুয়াল টু √37 লিখব। শর্তানুসারে রুটের মধ্যে কে স্কোয়ার -6k প্লাস 45 ইকুয়াল টু √37। এবার আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ করব। উভয় পক্ষে বর্গ মানে রুটকে তুলতে হবে। তোমরা কিন্তু মনে রেখে দিবে, যখন রুটকে তুলতে হবে তখন কি করবে, উভয় পক্ষে বর্গ করবে, উভয় পক্ষে বর্গ। তাহলে আমরা এখানে করছি উভয় পক্ষে বর্গ। কে স্কোয়ার -6k প্লাস 45 তার হচ্ছে হোল স্কোয়ার, √37 তার হোল স্কোয়ার। উভয় পক্ষে বর্গ করে, এবার দুই দিক থেকে কিন্তু রুট উঠে যাবে। তাহলে এখানে হচ্ছে কে স্কোয়ার -6k প্লাস 45 ইকুয়াল টু 37। এবার 37টাকে আমরা এপার নিয়ে আসবো। তাহলে কে স্কোয়ার -6k, তাহলে 45 -37 ইকুয়াল টু 0। তাহলে কে স্কোয়ার -6k, এবার 45 থেকে 37 বিয়োগ করতে হবে, তাহলে 8 হবে, প্লাস 8 ইকুয়াল টু 0। কমপ্লিট। এবার আমরা মিডিল টার্ম করবো। 4 দুগুণ 8, আমরা মিডিল টার্ম করছি কে স্কোয়ার -4k -2k প্লাস 8 ইকুয়াল টু 0। এবার কে কমন নিলে কে -4 -2 কমন নিলে কে -4 ইকুয়াল টু 0। আমরা কিন্তু মিডিল টার্ম করলাম, মধ্য সহগ। 8কে ভাঙে 6, 4 দুগুণ 8, 4 আর 2 হচ্ছে 6। অতএব একটা হচ্ছে কে -4 আর একটা হচ্ছে কে -2 ইকুয়াল টু 0। এবার আমরা সেপারেট করব। সেপারেট এখানে করছি। প্রথমে হচ্ছে কে -4 ইকুয়াল টু 0 হলে তাহলে কে ইকুয়াল টু 4, আর একটা হচ্ছে কে -2 ইকুয়াল টু 0 হলে কে ইকুয়াল টু 2। তাহলে আমরা কে এর মান কি পেলাম, কে ইকুয়াল টু 4 বা 2। তাহলে আমরা পেয়ে গেলাম কে এর মান হচ্ছে 4 বা 2। আমরা মিডিল টার্ম করলাম 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 4 আর 2 যোগ করলে 6 হবে। এখান থেকে কে কমন নিলে কে -4, আর এখান থেকে 2 কমন নিলে কে -4। এবার 4 আর 2, অপশান এ হচ্ছে -2 বা 4, অপশান বি হচ্ছে 2 বা -4, সি হচ্ছে -2 বা -4, আর ডি হচ্ছে 2 বা 4। তাহলে আমার ডি অ্যান্সার হবে, হচ্ছে ডি। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। খুব ভালো করে দেখবে। আর যখন রুট তুলবে তখন কিন্তু আমরা উভয় পক্ষে বর্গ করব। রুটকে তোলার বুদ্ধি হচ্ছে বর্গ করবে, এবং সেটা উভয় পক্ষে বর্গ করলাম। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 1-এর 4 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা
দুই ডেসিমি বর্গ টালি দিয়ে বাঁধাতে 2 ডেসিমি বর্গ টালিটা হচ্ছে বর্গাকার চারিদিকে 2 ডেসিমি, দৈর্ঘ্য 2 ডেসিমি, প্রস্থ 2 ডেসিমি। বলছে এই টালি দিয়ে ওই জায়গাটা বাঁধাতে মোট কতগুলো টালি লাগবে সেটা আমাকে বের করতে হবে। আয়তাকার জায়গার দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার আর প্রস্থ হচ্ছে 4 মিটার। আমি কিন্তু ডেসিমি এককে করব, মানে মিটারকে আমি কিন্তু ডেসিমি করব। যখন আমি মিটারকে ডেসিমি করব 10 দ্বারা গুণ করব, কারণ 10 ডেসিমিতে 1 মিটার হয়, ঠিক আছে। আর যদি ডেসিমিকে মিটার করি তাহলে 10 দিয়ে ভাগ। ফর্মুলা হচ্ছে মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টো কিলো, মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টো কিলো। এবার উপর থেকে যদি আমরা নিচে আসি তাহলে আমরা করব 10 দিয়ে ভাগ, আবার নিচ থেকে যদি উপরে যাই তাহলে আমরা করব 10 দ্বারা গুণ। মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টো কিলো, এটা হচ্ছে ফর্মুলা। যখন মিলি থেকে সেন্টি আসবো 10 দিয়ে ভাগ, সেন্টি থেকে ডেসি আসবো 10 দিয়ে ভাগ, ডেসি থেকে মিটার আসবো 10 দিয়ে ভাগ। আবার যখন আমরা মিটার থেকে ডেসিতে দেবো 10 দিয়ে গুণ, ডেসি থেকে সেমি 10 দিয়ে গুণ, সেমি থেকে মিলি দেবো 10 দিয়ে গুণ, ঠিক আছে। তাহলে ফর্মুলা হচ্ছে মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টো কিলো, এটা মনে রেখে দিবে, তাহলে তোমাদের খুব সোজা হবে একক বের করা। তাহলে এখানে আমরা মিটারকে ডেসিমি করব, মানে 10 দ্বারা গুণ করব। প্রথমে লিখছি দৈর্ঘ্য ইকুয়াল টু লম্বা মানে দৈর্ঘ্য ইকুয়াল টু 6 মিটার সমান 6 ইন্টু 10 60 ডেসিমি, ঠিক আছে। এবার চলে আসতেছি প্রস্থ, চওড়া মানে প্রস্থ ইকুয়াল টু 4 মিটার সমান 4 ইন্টু 10 40 ডেসিমি। তাহলে আমরা কিন্তু আয়তাকার জায়গার কিন্তু দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। দৈর্ঘ্য হচ্ছে 60 ডেসিমি আর প্রস্থ হচ্ছে 40 ডেসিমি। এইবার আমরা কিন্তু ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা কিন্তু ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু 60 ইন্টু 40 বর্গ ডেসিমি কমপ্লিট। তাহলে আমরা কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম 60 ইন্টু 40 বর্গ ডেসিমি। এবার আমরা টালির ক্ষেত্রফল বের করবো। টালির ক্ষেত্র হচ্ছে 2 ডেসিমি বর্গ, তার মানে বর্গাকার টালি, দৈর্ঘ্য 2 ডেসিমি, প্রস্থ 2 ডেসিমি। লিখবো টালির ক্ষেত্রফল ইকুয়াল টু ক্ষেত্রফল ইকুয়াল টু 2 তার হচ্ছে হোল স্কয়ার বর্গ ডেসিমি। 2 ডেসিমি বর্গ মানে 2 স্কয়ার, তাহলে 4 বর্গ ডেসিমি, ঠিক আছে। এইবার আমরা জায়গার ক্ষেত্রফলকে যদি টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে আমরা কিন্তু টালির সংখ্যা পেয়ে যাব। আমি আবার বলছি, আয়তাকার জায়গার ক্ষেত্রফলকে আমরা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু আমরা টালির সংখ্যা পেয়ে যাব যে কতগুলো টালি লাগবে। এবারে অতএব টালির সংখ্যা ইকুয়াল টু এখানে হচ্ছে 60 ইন্টু 40 বাই 4, 60 ইন্টু 40 বাই 4। আমরা জায়গার ক্ষেত্রফলকে টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলাম, তাহলেই আমরা কিন্তু টালির সংখ্যা পেয়ে যাব। কাটলে হচ্ছে 10 সমান 600টি, তাহলে টোটাল টালি লাগবে 600টি। এবার আমরা অপশান দেখব। অপশান এ হচ্ছে 1200টি, অপশান বি হচ্ছে 2400টি, অপশান সি হচ্ছে 600টি আর অপশান ডি হচ্ছে 1800টি। তাহলে আমার অপশান সি অ্যান্সার হবে সি, অ্যান্সার হচ্ছে সি হবে, এটা হচ্ছে অ্যান্সার, অপশান সি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এবার চলে আসতেছি আর নেক্সট অঙ্কে। নেক্সট 2-এর 1 নম্বর দেখো প্রশ্ন আছে যে ক্রয় মূল্যের উপর
20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? ক্রয় মূল্যের উপর 20% লাভ। আমি বলেছি প্রশ্নে যেটা দেওয়া থাকবে আমরা কিন্তু সেটাই কিন্তু ধরে নেব। যদি এখানে প্রশ্নে থাকতো যে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে আমরা লিখলাম ধরি বিক্রয় মূল্য 100 টাকা। আর যদি প্রশ্ন থাকে যে ক্রয় মূল্যের উপর 20% লাভ, ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। প্রশ্নে যেটা দেওয়া থাকবে আমরা কিন্তু সেটাই ধরে নেব। এখানে বলছে ক্রয় মূল্যের উপর 20% লাভ, ক্রয় মূল্যের উপর 20% লাভ, তার মানে আমরা কিন্তু ধরে নেব ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। ঠিক আছে, আমরা ক্রয় মূল্য ধরে নেব 100 টাকা। আর যদি প্রশ্ন থাকতো যে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে কিন্তু আমরা ধরে নিতাম যে বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। তোমরা কিন্তু এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে যে যেটা প্রশ্নে দেওয়া থাকবে আমরা কিন্তু সেটাই ধরে নেব। যদি ক্রয় মূল্য উপর থাকে ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা, আর যদি থাকে বিক্রয় মূল্য উপর 20% লাভ, ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া আছে ক্রয় মূল্যের উপর 20% লাভ, দেখবো ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। আমি কিন্তু ধরে নিলাম ক্রয় মূল্য 100 টাকা। প্রশ্নের মধ্যে যা দেওয়া থাকবে, যেটা দেওয়া থাকবে, ক্রয় মূল্য দেওয়া থাকলে আমরা ক্রয় মূল্য ধরবো, আর বিক্রয় মূল্য দেওয়া থাকলে আমরা বিক্রয় মূল্য ধরবো। ঠিক আছে, 20% লাভ, ক্রয় মূল্য 20% লাভ, 20% লাভ মানে বিক্রয় মূল্য কী হবে? 100 প্লাস 20। যখন আমরা ক্রয় মূল্য ধরবো তখন লাভ করলে কিন্তু যোগ হবে, আর যখন আমরা বিক্রয় মূল্য ধরবো তখন লাভ মানে বিয়োগ, বিপরীত কিন্তু। ঠিক আছে, লিখছি যে 20% লাভ হলে 20% লাভ হলে বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 প্লাস 20 ইকুয়াল টু 120 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, যেহেতু আমি ক্রয় মূল্য 100 ধরছি। তাহলে এখানে লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে 20 টাকা, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ঠিক আছে, অতএব লাভ ইকুয়াল টু 120 মাইনাস 100 ইকুয়াল টু 20 টাকা। লাভ হচ্ছে 20 টাকা। ঠিক আছে, এবার হচ্ছে বিক্রয় মূল্য পর শতকরা লাভ কত? এখানে বিক্রয় মূল্য তো 120, তার মানে 120 টাকায় লাভ হয় 20 টাকা। এখানে কিন্তু বলেই দিচ্ছে, একদম উল্লেখ করে দিচ্ছে যে বিক্রয় মূল্য পর শতকরা লাভ কত। বিক্রয় মূল্য তো 120 টাকা। ঠিক আছে, তাহলে 120 টাকা লাভ হয় 20 টাকা। একে কত? 100 কত? লিখব যে 120 টাকায় লাভ হয় ইকুয়াল টু 20 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় 20 নিচে 120। অতএব 100 টাকায় মানে শতকরা 100 টাকায় মানে শতকরা কত লাভ? 100 টাকা লাভ হয়, তাহলে 20 ইন্টু 100 আর নিচে 120। একটা শূন্য কেটে দিচ্ছি, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 3। তার মানে হচ্ছে 50-এর নিচে 3 মানে 16.2 টাকা। অতএব লিখবো আমরা, অতএব বিক্রয় মূল্যের উপর লাভ, অতএব বিক্রয় মূল্যের উপর লাভ। আমরা অ্যান্সার লিখবো বিক্রয় মূল্যের উপর লাভ ইকুয়াল টু 16.23%। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ হচ্ছে 16.23%। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 2 নম্বর দেখো, প্রশ্ন আছে এবিসি ত্রিভুজের এডি এবং বিই মধ্যমা। এবিসি ত্রিভুজের এডি এবং বিই মধ্যমা এবং বিই এর সমান্তরাল সরলরেখা ডিএফ। বিই এর সমান্তরাল সরলরেখা ডিএফ এসি বাহুর সঙ্গে এফ বিন্দুতে মিলিত হয়। এসি বাহুর সঙ্গে এফ বিন্দুতে মিলিত হয়। বলছে এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি হলে সিএফ বাহুর দৈর্ঘ্য কত?
এসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেমি, বলছে সিএফ বাহুর দৈর্ঘ্য কত। ঠিক আছে, তাহলে আমাকে প্রথমে ছবিটা মানে চিত্রটা আঁকাতে হবে। ছবিটা এঁকে নিচ্ছি। তাহলে এখানে নাম দিচ্ছি এ, এখানে নাম দিচ্ছি বি, এখানে নাম দিচ্ছি সি। আমরা তাহলে এবিসি একটা ত্রিভুজ আঁকলাম। আর এডি এবং বিই, এডি মধ্যমা মানে মাঝখানে, তাহলে এডি আর বিই, এডি ও বিই মধ্যমা, এর নাম দিচ্ছি এডি আর বিই মধ্যমা। আমরা জানি ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজকে দুটি সর্বসম ত্রিভুজে দুটি সমান খণ্ডে বা দুটি সমান অংশে বিভক্ত করে। ত্রিভুজের মধ্যমা, এটা কিন্তু মধ্যমা এর মাঝখানে মধ্যবিন্দু থাকবে, এই বাহু কিন্তু সমান হবে। ঠিক আছে, এবার বলছে মধ্যমা এবং বিই, বিই এর সমান্তরাল, বিই সমান্তরাল সরলরেখা ডিএফ, ডিএফ এই বাহুর সমান্তরাল ডিএফ এসিকে এফ বিন্দুতে, এসিকে এফ বিন্দুতে ছেদ করে, এসিকে এফ বিন্দুতে, এই যে এফ বিন্দুতে ছেদ করে, এই বাহুকে এফ বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, আর কমপ্লিট। তাহলে এই যে দুটো পার্ট আছে, এই টোটাল হচ্ছে 8। যদি 8 হয় তাহলে সিই 4 সেমি, আবার এই হচ্ছে 4 সেমি, যেহেতু বিই হচ্ছে মধ্যমা। ঠিক আছে, তো আমরা লিখবো যে আমরা প্রথমে লিখছি যে এসি বাহুর, এসি বাহুর উপর, এসি বাহুর উপর বিই, বিই হলো মধ্যমা, মধ্যমা। এবার এসি ইকুয়াল টু 8 সেমি, অতএব সিই ইকুয়াল টু এই ইকুয়াল টু 8/2 সমান সমান 4 সেমি। তাহলে এই টোটালটা, এই টোটালটা হচ্ছে 4 সেমি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 4 সেমি। ঠিক আছে, এবার আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। আমরা জানি যে ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দু, এই যে মধ্যবিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা, দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা, এই যে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে, তৃতীয় বাহুকে, এই বাহুকে কিন্তু সমদ্বিখণ্ডিত। এই টোটালটা যদি 4 হয় তাহলে সিএফ হবে 2, আবার এফ ই হবে 2। ঠিক আছে, এটা কিন্তু একটা উপপাদ্য আছে। আমি আবার বলছি যে ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে, কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা, দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, তৃতীয় বাহুকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। আমি একটু লিখে দিচ্ছি, প্রশ্ন লিখে দিচ্ছি যে ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে আমরা জানি যে ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা, দ্বিতীয় বাহুর সমান্তরাল
সরল রেখা, সরল রেখা তৃতীয় বাহুকে, তৃতীয় বাহুকে বাহুকে সমদ্বিখণ্ডিত করে, তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এটা কিন্তু মনে রেখে দিবে যে ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। অতএব সিএফ ইকুয়াল টু এফ ই, CF equal to FE equal to 4/2 সমান সমান 2 সেমি। অতএব CF ইকুয়াল টু 2 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে CF এর মান হবে 2 সেমি, আবার এফ এর মানও হবে হচ্ছে 2 সেমি। ঠিক আছে, খুব মনে করে রেখে দিবে। আমি আরও একবার বলছি যে ত্রিভুজের যে কোনো বাহুর মধ্য বিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত সমান 2 ভাগে ভাগ করে। এই বাহুর সমান্তরাল সরলরেখা আর কোনো বাহুর মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু হচ্ছে ডি, মধ্যবিন্দু ডি দিয়ে অঙ্কিত বিই বাহুর সমান্তরাল সরলরেখা সি বাহুকে কি করবে, সমদ্বিখণ্ডিত সমান 2 ভাগে। এই টোটালটা যদি 4 হয়, এটা হবে 2, এটা হবে 2। ঠিক আছে, খুব ভালো করে মনে রেখে দিবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক 2-এর 3 নম্বর। দেখো প্রশ্ন আছে 0 মানে যেটা হচ্ছে ও হচ্ছে 0,0, এ হচ্ছে 4,3 এবং বি হচ্ছে 8,6। এই যে বিন্দু 3টা আছে, বলছে বিন্দু 3টা সমরেখ কিনা, একই সরলরেখায় অবস্থিত কিনা, সেটা আমাকে বের করতে হবে। আমরা কিন্তু প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। যদি ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 হয়, তাহলে মনে করব যে বিন্দু 3টি সমরেখ মানে একই সরলরেখায় অবস্থিত। আমরা প্রথমেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। আমি বের করছি, দেখো প্রথমে লিখছি ও ইকুয়াল টু 0,0, এ ইকুয়াল টু 4,3 আর বি ইকুয়াল টু 8,6। ঠিক আছে, এবার লিখছি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ, সেকেন্ড ব্র্যাকেট মড। এবার হচ্ছে আমরা প্রথমে গুণ করছি 0 দ্বারা, 0 গুণ করছি ফার্স্ট ব্র্যাকেটে হচ্ছে 3 - 6 প্লাস, এবার আমরা 4 দ্বারা গুণ করছি, 4 ব্র্যাকেটে হচ্ছে 6 - 0, এবার আমরা 8 দ্বারা গুণ করছি, ব্র্যাকেটে হচ্ছে 0 - 3। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যখন 0 দিয়ে গুণ করলাম, তাহলে y2 - y3। যখন আমরা 4 দ্বারা গুণ করব y3 - y1। যখন আমরা 8 দ্বারা গুণ করব তখন y1 - y3। ঠিক আছে, এবার আমরা এত বর্গ একক কমপ্লিট। তাহলে এখানে লিখছি হাফ মড, তাহলে এখানে হচ্ছে মড দিচ্ছি। এইবার এখানে ব্র্যাকেটের মধ্যে লিখছি এখানে 3 4 6 3 বিয়োগ, তাহলে তাকে 0 গুণ করলে 0, এটা হচ্ছে 0 প্লাস 6 থেকে 3 বাদ দিলে -3, তাকে 0 দিয়ে গুণ করলে 0, 6 থেকে 0 বাদ দিলে 6, তাকে 4 দিয়ে গুণ করলে 24, 0 থেকে 3 বিয়োগ করলে -3, তাকে 8 দিয়ে বিয়োগ করলে -24। এত বর্গ একক। ঠিক আছে, দেখো এত বর্গ একক। এবার প্লাস -24 কেটে গেল, তাহলে এখানে হাফ ইন্টু 0 বর্গ একক সমান সমান 0 বর্গ একক।
তাহলে বিন্দু তিনটির দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0, তাই তো? অতএব বিন্দু তিনটি কি হবে? সমরেখ। তাহলে আমরা লিখব যে বিন্দু তিনটি দ্বারা গঠিত, এখানে লিখছি বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 0, ঠিক আছে? অতএব বিন্দু তিনটি সমরেখ। অতএব বিন্দু তিনটি সমরেখ। এটাই হচ্ছে অ্যান্সার। যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল 0 হলো, তাহলে বিন্দু তিনটি কি হবে? সমরেখ হবে, মানে একই সরলরেখায় অবস্থিত হবে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে, 2-এর 4 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে একটি সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের, একটা সমবাহু ত্রিভুজের মধ্যে বৃত্ত আছে, অন্তবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে √3 সেমি। অন্তবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে √3 সেমি হয়, তবে ত্রিভুজটির পরিসীমা কত? এবার প্রশ্ন হচ্ছে যে সমবাহু ত্রিভুজে অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করার ফর্মুলা কি? তাহলে আমরা কিন্তু প্রথমে সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করব, উচ্চতা মানে মধ্যমা, উচ্চতা বের করব। √3/2 ইন্টু বাহু, আমরা জানি উচ্চতাকে 1/3 দ্বারা গুণ করলে আমরা কিন্তু অন্তবৃত্তের ব্যাসার্ধ পাব। আমি আবার বলছি, অন্তবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে সমবাহু ত্রিভুজের মধ্যমা মানে উচ্চতা ইন্টু 1/3, সমবাহু ত্রিভুজের উচ্চতা গুণন 1/3। এবার তোমার প্রশ্ন হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতাটা আমরা কি করে বের করব? √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু, তাহলে আমরা কিন্তু অন্তবৃত্তের ব্যাসার্ধ পাবো। এই প্রশ্নের মধ্যে ব্যাসার্ধ দেওয়া আছে √3 সেমি, শর্তানুসারে দুটো আমার সমান হবে। আমি আবার বলছি, সমবাহু ত্রিভুজের আমরা প্রথমে উচ্চতা বের করব। আমরা কিন্তু বাহুর দৈর্ঘ্য ছোট হাতের এ ধরে নেব। এবার উচ্চতা কি হবে? √3/2 ইন্টু এ হলো। এবার ব্যাসার্ধ কী হবে? উচ্চতাকে 1/3 দ্বারা আমরা গুণ করব, তাহলে হচ্ছে সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ। শর্তানুসারে ওটা ইকুয়াল টু √3। এখান থেকে আমরা কিন্তু বাহু পেয়ে যাব, সমবাহু ত্রিভুজের বাহু পাবো। এবার যদি আমরা বাহু পেয়ে যাই, তাকে 3 দ্বারা গুণ করলে আমরা পরিসীমা পাবো। ঠিক আছে, আমি করছি, আমি বুঝে দিচ্ছি, খুব ভালো করে দেখো। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, নাম দিচ্ছি এ বি সি, আর এটা হচ্ছে মধ্য উচ্চতা। আমরা এটাকে এইভাবে করব। তাহলে এটাকে যদি আমরা 3 ভাগ করি, তার 1 ভাগ এটা হবে। এই উচ্চতাকে নাম দিচ্ছি ডি, এটা হচ্ছে ই, এখানে হচ্ছে এফ। এই যে উচ্চতা আছে, উচ্চতাকে যদি আমরা 3 ভাগ করি, আর তার 1 ভাগ হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ, আর 2 ভাগ, এই 2 ভাগ হচ্ছে
পরিবৃত্তের ব্যাসার্ধ। যদি পরিবৃত্তের ব্যাসার্ধ বলে তাহলে আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করবো, করে তাকে 2/3 দ্বারা গুণ করবো, 2/3, তাহলেই কিন্তু আমরা পরিবৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাবো, পরিবৃত্তের। ঠিক আছে, মনে রেখে দিবে। তাহলে আমরা বাহু ধরে নিচ্ছি এ সেমি, এই বাহুটা ধরে নিচ্ছি এ সেমি, আর এই বাহু ধরে নিচ্ছি এ সেমি। তাহলে আমরা প্রথমে উচ্চতা বের করব, আর সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু। আমরা ধরে নিচ্ছি, ধরি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু ছোট হাতের এ একক, ছোট হাতের এ সেমি, একক না সেমি, এ সেমি, অতএব উচ্চতা ইকুয়াল টু √3/2 ইন্টু এ সেমি। তাহলে √3/2 ইন্টু এ সেমি। ঠিক আছে, তাহলে আমরা এই যেটা বের করবে এইটুকু বের করব। এখানে না, এটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি ও, এটা ও বিন্দু ক্ষেত্র। এই ওডি কত, ওডিটা আমরা কিন্তু বের করব, ওডি কিন্তু আমরা বের করব। প্রথমে আমরা উচ্চতা বের করব, লিখব উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু এ সেমি। এইবার লিখব যে অন্তবৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু, তাহলে উচ্চতা গুণন 1/3, ফর্মুলা আমি লিখে দিচ্ছি যে সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু উচ্চতা গুণন 1/3, পাশে হচ্ছে একক। এটা কিন্তু আমি কিন্তু ফর্মুলা লিখলাম, এটা কিন্তু ফর্মুলা, ঠিক আছে, ফর্মুলা মনে রেখে দিই, ফর্মুলা। তাহলে উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু এ গুণন 1/3, এবার পাশে হচ্ছে সেমি, একক হচ্ছে সেমি। এবার শর্তানুসারে এটা ইকুয়াল টু √3, এখানে ব্যাসার্ধ দেওয়া আছে √3, আর আমি ব্যাসার্ধ বের করলাম হচ্ছে এটা। শর্তানুসারে দুটা সমান, লিখব শর্তানুসারে √3/2 ইন্টু এ গুণন 1/3 ইকুয়াল টু √3। তোমরা বুঝতে পারছো কি না? আমি কিন্তু সমবাহু ত্রিভুজের কিন্তু ব্যাসার্ধ বের করলাম। এখন তোমাদের প্রশ্ন যে আমরা ফর্মুলাকে ব্যাসার্ধ কিভাবে বের করব? সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের কিন্তু পরিবৃত্ত না, অন্তবৃত্তের কিন্তু ব্যাসার্ধ বের করতে গেলে তোমরা প্রথমেই কিন্তু উচ্চতা মানে মধ্যমা বের করবে, উচ্চতা বা মধ্যমা একই বের করবে। সেটা ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু যদি না দেওয়া থাকে আমি এ ধরে নিছি, বাহুটাকে এ ধরে নিছি, না দেওয়া থাকে তোমরা বাহু এ ধরে নিবে। তাহলে উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু এ। এইবারে এই উচ্চতাকে যদি আমরা 1/3 দ্বারা গুণ করি তাহলে সেটা হবে অন্তবৃত্তের ব্যাসার্ধ। আর যদি মনে করো প্রশ্ন থাকে মাস্টারমশাই পরিব্যাসার্ধ, তাহলে আমরা কী করে বার করবো? পরিবৃত্তের ব্যাসার্ধ। একই, তুমি কিন্তু সেই উচ্চতাই বের করবে, √3/2 ইন্টু বাহু বের করবে, করে তাকে 2/3 দ্বারা গুণ করবে। অন্তবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1/3, আর পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2/3, মানে এটা হচ্ছে 2 ভাগ, এটা হচ্ছে 2 ভাগ, আর এটা হচ্ছে 1 ভাগ, 2/3 দ্বারা গুণ করবে, তাহলেই তুমি কিন্তু পরিবৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাবে। এই দুটো ফর্মুলা মনে রেখে দিবে। তোমাকে কিন্তু উচ্চতা বের করবে সমবাহু ত্রিভুজের, যদি অন্তবৃত্তের ব্যাসার্ধ 1/3 গুণ করবে, আর পরিবৃত্তের ব্যাসার্ধ হলে 2/3 দ্বারা গুণ করবে। ঠিক আছে, শর্তাংশ দুটো সমান। এবার আমরা এ ইকুয়াল টু, অতএব এ ইকুয়াল টু উপরে হচ্ছে √3 গুণন 2 গুণন 3, এই দুটো উপরে যাবে আর এই √3 নিচে আসবে। তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি সমান সমান 6, তাহলে √3 নিচে গেল, 6 উপরে। তাহলে আমরা লিখবো যে বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু, লিখবো যে বাহুর দৈর্ঘ্য
ইকুয়াল টু 6 সেমি, 6 সেমি। তাহলে আমরা কিন্তু বাহু পেয়ে গেলাম। এই বাহুটা হচ্ছে কত? 6 সেমি। বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি, পেয়ে গেছি। এইবার আমাকে পরিসীমা বার করতে হবে। সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা 3 ইন্টু বাহু, 3 ইন্টু বাহু। বাহুকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে আমরা কিন্তু পরিসীমা পেয়ে যাব। যেহেতু সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান, 3 দ্বারা গুণ করলে হয়ে যাবে। লিখবো অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু 3 ইন্টু বাহু, পাশে হচ্ছে একক। এটা আমি কিন্তু ফর্মুলা লিখে দিলাম। ফর্মুলা সমান সমান হচ্ছে 3 ইন্টু 6, পাশে হচ্ছে সেমি, সমান সমান 18 সেমি। এটি হচ্ছে অ্যান্সার হচ্ছে 18 সেমি। খুব ভালো মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, এরকম ধরনের শর্ট কিন্তু আসে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 2-এর 5 নম্বর বলছে, একটি পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 10 এবং প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 6। হচ্ছে শ্রেণীটি নিম্ন সীমা কত? মধ্যবিন্দু মানে হচ্ছে নিম্ন সীমা প্লাস ঊর্ধ্বসীমা বাই 2। মধ্যবিন্দু মানে হচ্ছে নিম্ন সীমা প্লাস উচ্চসীমা বাই 2। আর শ্রেণী দৈর্ঘ্য মানে হচ্ছে উচ্চসীমা মাইনাস নিম্নসীমা, উচ্চসীমা মাইনাস নিম্নসীমা, সেটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। সেই শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে 6। আমরা ধরে নিচ্ছি, ধরি নিম্ন সীমা হচ্ছে এ আর উচ্চ সীমা হচ্ছে এ আর নিম্ন সীমা হচ্ছে বি। আমি ধরে নিচ্ছি, ধরি উচ্চ সীমা ইকুয়াল টু এ, ধরি নিম্ন সীমা ইকুয়াল টু বি। তাহলে এইবার আমরা বার করবো হচ্ছে মধ্যবিন্দু। অতএব মধ্যবিন্দু ইকুয়াল টু এ প্লাস বি বাই 2। মধ্যবিন্দু হচ্ছে মানে নিম্নসীমা প্লাস উচ্চসীমা প্লাস নিম্নসীমা বাই 2, উচ্চসীমা প্লাস নিম্নসীমা বাই 2, সেটাই হচ্ছে মধ্যবিন্দু। শর্তানুসারে সেটা দেওয়া আছে 10। শর্তানুসারে এটা ইকুয়াল টু 10। আমরা লিখব শর্তানুসারে এ প্লাস বি বাই 2 ইকুয়াল টু 10, বা এ প্লাস বি ইকুয়াল টু 20। এটা হচ্ছে 1 নং সমীকরণ, এ প্লাস বি ইকুয়াল টু 20। এবার দেখো শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 6। শ্রেণী দৈর্ঘ্য মানে হচ্ছে উচ্চসীমা মাইনাস নিম্নসীমা, তার মানে এ মাইনাস বি। আমরা লিখব যে শ্রেণী দৈর্ঘ্য ইকুয়াল টু এ মাইনাস বি। এবার শর্তানুসারে এ মাইনাস বি ইকুয়াল টু 6। শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 6। এটা আমরা দিচ্ছি 2 নং সমীকরণ। এইবার আমরা 1 নং আর 2 নং সমীকরণকে আমরা সমাধান করে আমরা কিন্তু বি এর মান বার করব। নিম্ন সীমা, অ্যান্সার চাইছে নিম্ন সীমা কত, আমরা কিন্তু বি এর মান বের করব। তাহলে এখানে আসা হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু 20 আর এ মাইনাস বি ইকুয়াল টু 6। আমরা কিন্তু বিয়োগ করব, মাইনাস প্লাস মাইনাস, আমরা কিন্তু বিয়োগ করছি। যেহেতু আমরা বি এর মান বার করবো, এই বি এর মান বার করবো, আমরা এ কে কাটবো, তাহলে প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, তাহলে 2b, এখানে হচ্ছে 14। অতএব বি ইকুয়াল টু 14 নিচে 2 সমান সমান 7। তাহলে বি ইকুয়াল টু 7। তাহলে বি মানে কি? বি মানে হচ্ছে নিম্ন সীমা।
আমরা লিখবো অতএব নিম্ন সীমা ইকুয়াল টু, তাহলে নিম্ন সীমা ইকুয়াল টু 7, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নিম্ন সীমা হচ্ছে 7। তাহলে তোমরা কিন্তু মনে রেখে দিবে যে মধ্যবিন্দু মানেই হচ্ছে উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা, বা নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা বাই 2, সেটা হচ্ছে মধ্যবিন্দু। আর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, আগে উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, সেটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। ঠিক আছে, এটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তোমাদেরকে একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, কিন্তু আর কিন্তু সাবস্ক্রাইব করবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের পরের ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে। আরও একটা কথা বলছি, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পরিচিত বা জানাশোনা ভাই বোন বা বন্ধুদেরকে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে, এই কাজটুকু করবে, শেয়ার করবে কিন্তু, তাহলে তারা হয়তো বুঝতে পারবে, তাদের সুবিধা হবে। তোমাদের অবশ্যই কথাটা মনে রাখবে। আর তোমাদের আমি টোটাল কোশ্চেন ব্যাংক সলভ করে দেবো, আমাকে একটু সময় দাও। ঠিক আছে, তোমরা ভালো থাকো, থ্যাংক ইউ, গুড নাইট। ঠিক আছে।